গোলাপ ফুলের গন্ধ চারিদিক ছড়িয়ে আছে এখনো। বিছানার চারপাশে ফুল দিয়ে সাজানো, সেই বিছানার চাদর কুঁকড়ে আছে। ঘরের মেঝেতে ছড়িয়ে আছে কিছু কাপড় চোপড়। আর সেই ঘরের সবচেয়ে আকর্ষণীয় যেই বিষয় সেটা হলো বিছানার উপর নবদম্পতির দেহ দুটো। দূর থেকে বোঝা যাচ্ছে আরাম করে শুয়ে আছে, কিন্তু যদি দক্ষ কেউ ভালো করে খেয়াল করে তাহলেই বুঝে যাবে যারা শুয়ে আছে বা ঘুমিয়ে আছে, যাই হোক না কেন, তাদের ঘুম আর ভাঙার নয়, কারণ দুজনই বিজ্ঞানের ভাষায় ব্রেন ডেথ, সংক্ষেপে মৃত। সোজা দৃষ্টিতে সেটা খুন, আর বাঁকা দৃষ্টিতেও সেটা একটা খুনি। সোজা দৃষ্টি বলতে কেউ বলবে কোনো শত্রু এসেছে তাদের খুন করে রেখে চলে গেছে, আর বাঁকা দৃষ্টি বলতে কেউ বলবে তাদের দুজনের মধ্যে হয়তো কেউ একজন বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিল না, যার কারণে একজন অপরজনকে হত্যা করে নিজেরাই আত্মহত্যা করেছে। সেটাও এক প্রকারের খুন। এই পর্যন্ত সব কিছু ঠিকই ছিল, কিন্তু প্যাঁচটা তখনই লাগে যখন জানা যায় যে দুজনই প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এইটা জানার পর পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। পুলিশ ইন্সপেক্টর জামাল আহমেদ দাঁড়িয়ে আছে সেই ঘরের মাঝ বরাবর। মাথার উপর তখনও ফ্যান ঘুরছে, তাও তিনি ঘেমে যাচ্ছেন। পাশেই দাঁড়িয়ে আছে কনস্টেবল হারুন। সামনে থাকা লোকগুলো ঘরের ভিতর থেকে খুনের সব রকমের নমুনা সংগ্রহ করছে। কেউ ঘর থেকে আঙুলের ছাপ, আবার কেউ মেঝেতে পড়ে থাকা বিভিন্ন আলামত। সবার কাজ শেষ হতেই লাশ দুটো খুব সাবধানে তুলে নিয়ে যাওয়া হয়। এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে সব দেখে যাচ্ছিল ইন্সপেক্টর জামাল। কেসটা তার মতে খুবই সোজা। যারা মারা গেছেন তাদের বিয়ে নিয়ে হয়তো কেউ একজন খুশি ছিল না, যার কারণে কোনো এক ফাঁকে তাদের দুজনকেই মেরে দেয়। আর এখন তাকে সেই খুনিকে খুঁজে বের করতে হবে। কিন্তু কোনো একটা কারণে তার মনের মধ্যে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। তার বারবার মনে হচ্ছিল অন্য কিছু আছে। সেই সবের মধ্যে আরও একবার পুরো ঘর ভালো করে পর্যবেক্ষণ করার পর তিনি বেশ কিছুক্ষণ পরিবারের লোকজনদের সাথে কথা বলে বেরিয়ে যায় ঘর থেকে। ঘণ্টাখানেক পর সোজা থানায় গিয়ে ভাবতে বসে যায় ইন্সপেক্টর জামাল, কারণ ঘটনাস্থলে তিনি যা যা পেয়েছে তার মধ্যে খুনিকে ধরার কোনো রাস্তা আলামত পাওয়া যায়নি। যা পাওয়া গেছে সেই সবই দম্পতির জিনিসপত্র, আর হাতের ছাপগুলো যেগুলো পাওয়া গিয়েছে সেগুলোর রিপোর্টও চলে এসেছে। সব বাড়ির লোকজনদের সাথেও মিলে যায়। বাহিরের কারোর হাতের ছাপও পাওয়া যায়নি। আর সবচেয়ে বড় যেই জিনিস তাকে ভাবিয়ে তুলছে সেটা হলো যারা খুন হয়েছে তাদের দেহে আঘাতের কোনো চিহ্ন মাত্র নেই। এর অর্থ হতে পারে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে, কিন্তু এতে ঠোঁট নীল হওয়ার কথা, কিন্তু সেটাও হয়নি। যে খুন দুটো করেছে সে অনেক সচেতনতার সাথেই কাজটা করেছে। জামাল আহমেদ 2 দিন অপেক্ষা করলো পোস্টমর্টম রিপোর্টের জন্য, কারণ সেটা ছাড়া ইনভেস্টিগেশন এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ কোনো আলামত তার হাতে লাগেনি, আর যেই দুজন মারা গেছে তাদের কারোর সাথেই কোনো শত্রুতা ছিল না। ইনফ্যাক্ট তাদের পরিবারও সম্ভ্রান্ত পরিবার, সবার তাদের সাথে ভালো ওঠা বসা আছে। শত্রুতাবশত খুন করার প্রশ্নই ওঠে না। ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পর স্তব্ধ হয়ে যায় জামাল আহমেদ, কারণ সেই দুইজন স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, আর সেটাও একই সময়ে, ঠিক রাত 2টা থেকে 3টার ভিতরই তারা মারা গেছে। কিছু একটা দেখে ভয় পেয়ে তাদের মৃত্যু হয়েছে সেটা স্পষ্ট লেখা আছে রিপোর্টে, কিন্তু ভিতর থেকে দরজা জানলা বন্ধ। কিছু ঢুকে ভয় দেখানোর কোনো প্রশ্নই আসে না। মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল জামাল আহমেদের। কনস্টেবল হারুনের করুণা হলো তার স্যারকে সেই অবস্থায় দেখে। ওইদিকে প্রভাবশালী লোকেদের ছেলে মেয়ে খুন হয়েছে সেটার চাপও এসে পড়েছে তার উপর। উপরমহল আর মিডিয়া তো তাকে প্রায় চুষে খাচ্ছে। এই অবস্থায় তাকে আর কয়েকটা দিন সময় দেওয়া হয়েছে কেস সমাধান করার জন্য, কিন্তু জামাল আহমেদ দিশা খুঁজে পাচ্ছেন না কোনো। এই রকম অবস্থা যখন চলছিল ঠিক সেই সময় খবর পাওয়া যায় আরেকটা জায়গায় খুন হয়েছে, আর সেই খুনের পদ্ধতিটাও ঠিক একই রকম করে। বাসর রাতে খুন হয়েছে নবদম্পতি, আর তারাও হার্ট অ্যাটাকেরই শিকার। হঠাৎ করেই রাত 2টো থেকে 3টার সময় মারা যায় তারা দুজন। কিন্তু এটা কি করে সম্ভব? একটা কেসের এখনও পর্যাপ্ত কোনো সুরাহা হলো না, তার মধ্যেই আরও 2টা খুন। এখন পর্যন্ত
সেখানেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর যেই 4 জন খুন হয়েছে তাদের মধ্যেও কোনো সম্পর্ক ছিল না, একেবারে আলাদা ছিল তারা। কিন্তু যে বা যারা খুনগুলো করেছে তাদের মোটিভ কিছুতেই ধরা যাচ্ছে না। এই একটা জিনিসের কারণেই পুলিশ কিছুতেই কিছু করতে পারছে না এতদিন। আর এইবার যারা খুন হয়েছে তারাও বড়লোক ঘরেরই সন্তান। ইন্সপেক্টর জামাল আহমেদ চিন্তায় আছে তার চাকরি নিয়ে। তিনি হারুনকে কাছে ডেকে বললেন, হারুন, একটা জিনিস খেয়াল করেছো? কি জিনিস স্যার? খুনগুলো যে হচ্ছে সেগুলো সবগুলো বড়লোক ঘরের, আর একটা বিশেষ দিন করেই কিন্তু খুনগুলো হচ্ছে। জি স্যার, মানুষের জীবনের বিয়ের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত, আর খুনগুলো বেছে বেছে ওই রাতেই হচ্ছে। ঠিক বলেছ হারুন, আমাদের হাতে এই একটাই সূত্র আছে, আর তো কোনো সূত্র পাওয়া যায়নি। স্যার, আমাদের যা সিস্টেম সেখানে অনেক ভুল করে। সেই মোতাবেক হয়তো দুটো খুনের মধ্যে কমন কোনো সূত্র খুনি নিশ্চয়ই রেখে গেছে। আমাদের আবার সেই জায়গা দুটো খোঁজা দরকার। একদম ঠিক বলেছ, এখনই আমাদের সেখানে যাওয়ার ব্যবস্থা করো। আমি এখনই সেখানে যেতে চাই। ঠিক আছে স্যার। বলেই হারুন জিপ বের করার জন্য চলে গেল। তারা 2 জন দাঁড়িয়ে আছে খুনের জায়গায়। সিল করে রাখা হয়েছে ঘরটা, কেউ কখনো কিছুতেই হাত দেয়নি বা কোনো কিছু সরিয়ে নিয়ে যাওয়া হয়নি। ইন্সপেক্টর জামাল খুব ভালো করে পুরো ঘরটা দেখে যাচ্ছে, প্রত্যেকটা কোণা পর্যবেক্ষণ করে যাচ্ছে, সাথে হারুনও যোগ দিয়েছে। কিন্তু তেমন কিছুই চোখে পড়ছে না তাদের। প্রচুর গরম লাগছিল জামাল আহমেদের। হারুনকে তিনি ফ্যান ছাড়ার জন্য বলে। হারুন যখন ফ্যান ছাড়তে যাবে ঠিক তখনই জামাল আহমেদ চেঁচিয়ে হারুনকে থেমে যাওয়ার নির্দেশ দেয়। হারুন দেখতে পায় তার স্যার ফ্যানের দিকে তাকিয়ে কি যেন দেখে যাচ্ছে। হারুন সেদিকে তাকিয়ে দেখে ফ্যানে ঝুলিয়ে রাখার জন্য ছাদে যেই ফুটো থাকে সেখানে কিছু একটা আছে। জামাল আহমেদের নির্দেশে হারুন একটা টুল নিয়ে সেখানে উঠে যায়, সেই জিনিসটা সরিয়ে আনে সেখান থেকে। সেটা দেখে একটা হাসি ফুটে ওঠে জামাল আহমেদের মুখে। একটা কাগজ ছিল সেটা। তিনি নিশ্চিত ছিলেন যে খুনি তাদের জন্য অন্তত কিছু একটা রেখে গেছেন। কিন্তু যখনই কাগজটা খুললেন সাথে সাথে তার মুখটা চুপসে যায়। দেরি না করে সাথে সাথে বেরিয়ে পড়ে পরের বাড়ির উদ্দেশ্যে। সেখানেও গিয়ে একই রকম করে তিনি একটা কাগজ পান। সেটা দেখেও তার মুখের ভঙ্গি একই থাকে। মনে মনে তিনি ধরেই নেন এই কেসের জন্য তার চাকরি যাবে নিশ্চিত। অফিসে ফিরে আসে তারা দুজনই। হারুন দেখেছে সেই কাগজটা, কিন্তু কিছুই বুঝতে পারেনি। এদিকে জামাল আহমেদের প্রেশার বেড়ে গেছে, মাথায় পানি ঢালা হচ্ছে তার। কিছুতেই কিছু মেলাতে পারছেন না তিনি। সাথে বোনাস হিসেবে আছে উপর মহল থেকে আসা চাপ আর মিডিয়া। ঠিক সেই সময় কনস্টেবল হারুন তার একটা উপকার করলো। তিনি একজন প্রাইভেট গোয়েন্দাকে খবর দিল। সেটা শোনার সাথে সাথে জামাল আহমেদের ভ্রু কুঁচকে যায়। রক্তবর্ণ চোখে তিনি হারুনের দিকে তাকায়। হারুন সেই দৃষ্টি দেখে হারুন বলে, স্যার, আমি জানি তার কাছে যাওয়া মানে পাগলের সামনে যাওয়া, আর সে আমাদের নাজেহাল করে ছাড়বে, সাথে এক গাদা টাকা নষ্ট। কিন্তু এইসব মিলিয়ে যে সে একজন তুখোর গোয়েন্দা সেটা সবাই জানে। তার স্বভাব যেমনই হোক, তার বুদ্ধি আমাদের সবার থেকে ধারালো। সে যত টাকাই নিক, কেস সমাধান সে করবেই। আর তার গোপন পদ্ধতিগুলোর সামনে কেউ টিকতে পারেনি এখন পর্যন্ত। বয়স 30 হয়েছে তো কি হয়েছে, গায়ের শক্তি তার সিংহের মতো। এত কম বয়সে এত অর্জন দেখে আমি তার ছোট খাটো একজন ফ্যান স্যার। হারুনের কথায় আরও রেগে যায় জামাল আহমেদ, কিন্তু তার আর কিছু করার নেই। সোজা বের হয়ে স্টেশন থেকে জিপ নিয়ে চলে যায় ব্যাংকে। ব্যাংক থেকে টাকা তুলে একটা ব্যাগে ভরে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আধা ঘন্টার মধ্যে জিপ এসে থামে একটা বাড়ির সামনে। কাঠের বাড়ি, গেটের সাথে খোদাই করা সিংহের একটা মুখ। সেখানে নেম প্লেটে বড় বড় করে লেখা প্রাইভেট ইনভেস্টিগেটর, আর সেটার নিচেই বড় বড় করে একটা সতর্কবাণী লেখা আছে। সেই লেখাটা পড়েই ইন্সপেক্টর জামাল আহমেদ চলে যেতে চাইছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নেয়, কারণ সেখানে লেখা ছিল, পয়সাওয়ালাদের জন্য আমি সর্বদা প্রস্তুত, আর যারা টাকা খরচ করতে পারবে না তাদের জন্য আমি কেন, আমার কুকুর উপযুক্ত নয়। এটা পড়ার পর যে কারো মন খারাপ হওয়ার কথা, কিন্তু এখন তাদের কিছু করার নেই। তাদের
আসতে হয়েছে সিভিল ড্রেসে, দামি পোশাক পরে আসতে হয়েছে, আর হাতে টাকার ব্যাগ। প্রথমে গেটের ভিতর যাওয়ার জন্য দারোয়ানকে দুটো 1000 টাকার নোট দিতে হবে, তারপর দারোয়ান তাদের ভেতরে ঢুকতে দেবে। এখন যেই আসুক না কেন, দারোয়ানকে 2000 টাকা না দিলে ভেতরে ঢোকা সম্ভব নয়। জামাল আহমেদ আর হারুন সব নিয়ম মানার পর ভেতরে ঢুকতে পারল। বাড়ির ভেতরে ঢুকে তারা অবাক হয়ে গেল, কারণ তারা যেই বাড়ির ভিতরে এসেছে সেখানে সাধারণত তামাকের গন্ধ থাকার কথা, কিন্তু পুরো বাড়ি জুড়ে তাজা গোলাপের সুবাস। গোয়েন্দারা শৌখিন হয় না, তাদের বাড়িতে গেলে আগে তামাকের গন্ধ নাকে লাগে, কিন্তু এখানে পরিবেশ পুরোপুরি ভিন্ন। একটা ঘরে বসার নির্দেশনা পেয়েছে তারা। সেখানে একটা কম্পিউটারের সামনে বসে আছে এক লোক, কিবোর্ডে তার হাতের আঙুল দেখা যাচ্ছে, আর সেই আঙুলের ফাঁকে শোভা পাচ্ছে একটা গোলাপ ফুল। মাথায় হাত। ইন্সপেক্টর জামাল আহমেদ তার দৃষ্টি আকর্ষণের জন্য পিছন থেকে তাকে ডাক দেয়। সেই শব্দটা বন্ধ ঘরে ধীর গতিতে শোনা যায়। শব্দটা ছিল মিস্টার থ্রিলার। চেয়ারে বসে থাকা লোকটা চাকা লাগানো চেয়ার ঘুরিয়ে তাদের দিকে তাকালো। হাতে থাকা গোলাপ ফুলটা নাকের কাছে নিয়ে গন্ধ শুকে আবারও নামিয়ে রাখে। 30 বছরের বেশি বয়স মনে হয় না, কিন্তু আসলে তার বয়স 28 বছর। মুখে একটা চওড়া হাসি ফুটেছিল তার। সুদর্শন যুবক, যে কোনো মেয়ের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য সে একাই যথেষ্ট ছিল। হয়তো সেই কারণেই অহংকারটা তাকে শ্যুট করে। ফুলটা নামিয়ে সে তাদের দিকে তাকিয়ে গড়গড় করে বলতে শুরু করে, মিস্টার জামাল আর কনস্টেবল হারুন সাহেব, আমি যদি ভুল না করে থাকি তাহলে আমার কাছে আসার কারণটা হলো 4টা খুন। আর সেই খুনগুলো আবার এমন জায়গা হচ্ছে যে সেটাও বলার মতো নয়। মানুষের ফুলসজ্জা রাতে তাদেরও সমাধি হয়ে যাচ্ছে। তার কথা শুনে ইন্সপেক্টর জামাল বেশি অবাক হলো না, কারণ তারা আগে থেকেই জানে যে তারা যার সামনে বসে আছে সে সাধারণ কেউ নয়। মিস্টার থ্রিলার সামনের থেকে সরে যায়, আর সরে যেতেই পিছনে থাকা কম্পিউটার স্ক্রিনে ভেসে থাকতে দেখে তাদের দুজনের ছবি। তারা বুঝে নেয় তাদেরকে চিনে ফেলার রহস্য। তাদের ছবি বাইরে থাকা ক্যামেরা থেকে সংগ্রহ করে সব তথ্য বের করে নিয়েছে। সাথে সাথে মিস্টার থ্রিলার আবারও বলতে শুরু করে, আমি আর কিছু বলতে চাই না, যা বলার এখন আপনারা বলুন। আর তার আগে বলে রাখি, আমি কাজ করার আগে পুরো টাকা নেই। সে আপনারা হয়তো জানেনই, আমি কোনো কাজ সমাধান ছাড়া ফেলে রাখি না। সেজন্য নিশ্চিন্ত থাকতে পারেন, আমার প্রথম ফিস 2 লক্ষ টাকা, সেটা আপনাদের এখন দিতে হবে। দ্বিতীয়ত, ইনভেস্টিগেশন চলাকালীন যা যা খরচ হবে সব খরচ বহন করবেন আপনারা। ইন্সপেক্টর জামাল সবটা শুনে হারুনের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। হারুন তাকে আশ্বস্ত করতে পারে না, তার চোখেও বিস্ময়। কিন্তু এখন কোনো পথ খালি নেই। তারা 2 লক্ষ টাকা তাকে গুনে গুনে দিয়ে দেয়, আর শুরু থেকে কেসে যা যা তথ্য পেয়েছে সব বলে দেয়। আর এও বলে দেয় যে তাকে কেসটা থেকে বের করে দেওয়া বা চাকরির থেকে বের করে দিতে পারে। সবটা শুনে মিস্টার থ্রিলারের মুখে ফুটে ওঠে একটা রহস্যময় হাসি। পায়ের উপর পা তুলে বলতে শুরু করে, কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার পকেটে থাকা সত্ত্বেও সেটা আমাকে দিচ্ছেন না। যদি দিতে না চান তাহলে আমার কিচ্ছু করার নেই। হয়তো আমাকে পরীক্ষা করতে চান, সে যাই হোক, সেটা আর আমার দরকার নেই। সেটা ছাড়াই আমি কেস সমাধান করে দেব। আপনারা এখন যেতে পারেন। আর হ্যাঁ, আপনাকে কেস সমাধান করার জন্য আরও অনেক টাইম দেওয়া হবে, সাথে আপনার চাকরিও ঠিক থাকবে। ইন্সপেক্টর জামাল তার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ তার পকেটে যে সেই 2টো কাগজ ছিল যেটা তিনি হারুনকে বলেননি। তাহলে মিস্টার থ্রিলার সেটা কি করে বুঝতে পারলো? সেটা নিয়ে আর ভাবার সময় নেই। মিস্টার থ্রিলার তাদের উঠে যেতে বলছে, মানে তাদের এখনই বের হয়ে যেতে হবে। আবারও 2 জন উঠে সোজা বের হয়ে জিপে উঠে চলে যায়। চেয়ারে হেলান দিয়ে বসে আছে মিস্টার থ্রিলার। এখন তার কাজ বেশি নেই। টেলিফোনের রিসিভার তুলে কাউকে ফোন করলো সে। তারপর গায়ে একটা টি-শার্ট পরে, চোখে পাওয়ার ছাড়া চশমা পরে বেরিয়ে পড়লো রাস্তায়। এখন তার ছোট্ট একটা কাজ বাকি, সেটা হলো একজন সহকারী খোঁজা। প্রতি নতুন কেসের সে একজন নতুন করে সহকারী খুঁজে বের করে। কেস শেষ হওয়ার সাথে সাথেই সেই সহকারীর কাজও শেষ। অবশ্য তাকে মোটা অঙ্কের টাকাও দেয়।
আর এখন পর্যন্ত যত সহকারী সে খুঁজে পেয়েছে তার বেশিরভাগই ছিল মেয়ে। সুন্দরী মেয়ে সহকারী সবারই কাম্য, কিন্তু মিস্টার থ্রিলারের সেটা কাম্য নয়, বরং মেয়েদেরই কাম্য মিস্টার থ্রিলারের মতো একজন সুপুরুষ বস। মিস্টার থ্রিলার সোজা রাস্তা দিয়ে হাঁটতে থাকে, একটা দোকানে গিয়ে আইসক্রিম কিনে নেয়। গরম হোক বা শীত, আইসক্রিম ছাড়া তার মাথা কাজ করে না। মিস্টার থ্রিলার সেদিনের মতোই সহকারী খোঁজা বন্ধ করে দিল। তার সহকারী খোঁজার আলাদা একটা স্টাইল আছে, সেটা কেউ এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। আর যারা সেটা খুঁজে বের করতে পারে তারাই মিস্টার থ্রিলারের সহকারী হওয়ার যোগ্যতা রাখে। অফিসে পৌঁছানোর পরেই ইন্সপেক্টর জামাল একটা সুন্দর সুখবর পায়। সেটা ছিল তার উপর থেকে চাপ কমিয়ে দেওয়া হয়েছে, তাকে আরও অনেক সময় দেওয়া হয়েছে কেসটা সমাধান করার জন্য। সাথে তার চাকরি হারানোর কোনো ভয় নেই, যার কারণে তিনি গা ছাড়া দিয়ে থাকতে পারেন। এই খবর শোনার পর মনে মিস্টার থ্রিলারের জন্য একটা জায়গা তৈরি হয়ে যায়। তিনি পকেটে হাত দিয়ে একটা কাগজ বের করে। সেই কাগজে এমন কিছু অদ্ভুত জিনিস ছিল যা দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চা একটা কাগজে ইচ্ছে মতো আঁকাআঁকি করেছে, কিন্তু সেটার মধ্যেও একটা রহস্যময় সৌন্দর্য ছিল, সেটা থেকে চোখ ফেরানো সম্ভব নয়। আর এরকমই একটা জিনিস কেউ ফ্যানের সাথে রেখে দিবে, আর খুনি সেটা দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছে সেটা ইন্সপেক্টর জামাল এখনও বুঝে উঠতে পারছে না। দুটো কাগজে একই রকমের জিনিস ছিল যেগুলো খুনের জায়গা থেকে গেছে, একই রকম করে চলে যাচ্ছিল। ঠিক 2 দিনের মাথায় খবর আসে আর একটা খুন হয়েছে, আর সেটাও একই রকমভাবে। ইন্সপেক্টর জামাল সেখানে পৌঁছে যায়। সেটা আবারও পুলিশ কমিশনের কোনো রকম আত্মীয় হয়, তার মেয়ে জামাই খুন হয়েছে তাদেরই বিয়ের রাতে। ইন্সপেক্টর জামাল সাথে সাথেই সেই জায়গায় চলে যায়, জায়গাটা পরিদর্শন করার জন্য। খুনের ধরন আর বাকি সব কিছু একই ছিল, শুধু একটা জিনিস গায়েব ছিল, সেটা হলো সিলিং ফ্যান ছিল না ঘরে, শুধু একটা এসি ছিল, সেটা সর্বক্ষণিক চলতো দেখে ফ্যানের কোনো ব্যবস্থা নেই। আর সবচেয়ে বড় জিনিস যেটাকে মিস্টার থ্রিলার গুরুত্বপূর্ণ জিনিস মনে করেছে, সেই জিনিসটাও কোথাও খুঁজে পাওয়া গেল না। ইন্সপেক্টর জামাল কিছুটা হতাশ ছিল, কিন্তু তার আগেই কিছুটা হতাশা দূর করে দেয় মিস্টার থ্রিলার নিজেই। ইন্সপেক্টর জামালের সামনে বসে আছে একজন বুড়ো মানুষ। সেই সময় কারোর সাথে কথা বলার মতো অবস্থায় তিনি ছিলেন না। শুধু মিস্টার থ্রিলার ফোন করে বলেছিল একজন তার সাথে দেখা করতে আসবে, তাকে যেন বিনা বাধায় তার সাথে দেখা করতে দেওয়া হয়। আর সেই কারণেই মিস্টার জামালকে সহ্য করতে হচ্ছে এই বুড়ো মানুষকে আর তার খক খক করে কাশির শব্দকে। কিন্তু কিছুক্ষণ পরে সব বিরক্ত দূর হয়ে গিয়ে মিস্টার জামালের পুরো মনোযোগ চলে যায় সেই লোকটির দিকে, কারণ তিনি নকল দাড়ি খুলে ফেলেছেন। আর সেটা খুলে ফেলতেই বেরিয়ে আসে মিস্টার থ্রিলারের হাসি খুশি মুখ। ইন্সপেক্টর জামালকে আরও বেশি অবাক করে দিয়ে মিস্টার থ্রিলার বলতে শুরু করে, লাস্ট যেই 2টো খুন হয়েছে সেগুলোর খুনি আগের 4টা খুনের খুনি এক নয়। আগের 4টা খুন থেকে উৎসাহ পেয়ে কেউ এই 2টি খুন করেছে তার নিজের স্বার্থ হাসিলের কারণে। আর আমাকে 2 দিন সময় দিন, আমি সেই খুনিকে বের করে বাকি 4টা খুনিকে খুঁজে বের করার কাজে মনোযোগ দেব। শুধু এইটুকু বলে ইন্সপেক্টর জামালকে আর কথা বলার কোনো সুযোগ না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় মিস্টার থ্রিলার। তার উদ্দেশ্য এখন সেই বাড়ি যেখানে খুন হয়েছে শেষ 2 দম্পতি। তার হাতে ছিল একটা বিশাল ব্যাগ। সেই বুড়ো মানুষের ছদ্মবেশের বদলে এখন সেখানে শোভা পাচ্ছে একজন তরুণ যুবকের চেহারা। মিস্টার থ্রিলারের নিজের চেহারা কিছু বোঝাই যাচ্ছিল না। পুরো জিনিস দেখে বোঝা যাচ্ছিল যে সেই যুবকটার মাত্র বিদেশ থেকে দেশে আসলো আর তার নিজের বাড়িতে ঢুকেছে। বিশাল বড় বাড়ি, গেটের সামনে থাকা দারোয়ান তাকে কিছুতেই বিনা অনুমতিতে ঢুকতে দিবে না, কারণ মালিকের নিষেধ আছে। অনেক জোরাজুরির পর বাড়ির মালিক আর ভিকটিমের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ খান নিচে আসলো। তিনি সামনে আসার সাথে সাথে শুরু হয়ে গেল মিস্টার থ্রিলারের অভিনয়। সে করুণ সুরে বলতে শুরু করলো, আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি রাফি, নয়নের বন্ধু। আমরা আমেরিকাতে একসাথে পড়াশোনা করেছি, আর আপনার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে ফোনে। নয়নের বিয়েতে আসতে পারিনি, ফ্লাইট মিস করেছিলাম, সেই জন্য আজকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। কথাটা শোনার পর আমজাদ খানের চেহারা পাল্টে গেল, কারণ নয়ন তার ছেলে আর সে আমেরিকা পড়ালেখা করত। বেশ অনেক বন্ধুর সাথে তার কথা হয়েছে, তাই মিস্টার থ্রিলার রাফিকে সন্দেহ করার কোনো কারণ তার কাছে নেই। তিনি দারোয়ানকে বলে তাকে নিয়ে
ভেতরে চলে গেলেন। ভিতরে ঢোকার পর যখন সে শুনতে পারল নয়ন আর তার সদ্য বিয়ে করা স্ত্রী বিয়ের রাতেই খুন হয়েছে, তখন সে এমনভাবে অভিনয় শুরু করে দিল যেন তার নিজেরই ভাই মারা গেছে। চোখ দিয়ে পানি পর্যন্ত বের করতে শুরু করে দিল। সে কঠিন সুরে বলল, আঙ্কেল, আমি কথা দিচ্ছি, যে বা যারা নয়নকে খুন করেছে তাদের আমি খুব শীঘ্রই ধরে শাস্তি দেব। কথাটা বলার পর বাড়ির সবার দিকে তাকালো তাদের মনের অবস্থা বোঝার জন্য। যা বোঝার সে বুঝে গেছে। খুনি সেই বাড়িরই কেউ ছিল, যৌথ পরিবার। নিজেদের মধ্যে কোনো একটা কিছু নিয়ে বিরোধ থাকায় কেউ একজন সুন্দর করে প্ল্যান করে নয়নকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। মিস্টার থিলার রাফি আরেকটা অভিনয় শুরু করলো। সে বাড়ি থেকে চলে গিয়ে হোটেলে থাকতে চায়, কিন্তু আমজাদ খান তাকে জোর করেই বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। মিস্টার থ্রিলার মনে মনে সেটাই চেয়েছিল। এখন সে দুটো টোপ ফেলবে, তারপর খুনি নিজে থেকেই তার কাছে ধরা দিবে। আমজাদ খানের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট 8 জন। নয়নের বাবা আমজাদ খান, তার মা শেফালি খান আর ছোট বোন আখি, আমজাদ খানের ভাই হাসেম খান, তার স্ত্রী রহিমা এবং তার 2 ছেলে রাফি আর শফিক। এছাড়াও পরিবারের সবচেয়ে বয়স্ক লোক আমজাদ খানের মাও আছেন সেখানে। বয়স 80 বছরের বেশি, ঠিকমতো চলাফেরা করতে পারে না। খুনি এদের ভেতরেই একজন, সেটা মিস্টার থ্রিলার খুব ভালো করেই জানে। সেই জন্য এক এক করে সবার সাথে কথা বলতে শুরু করে দেয় সে। প্রথমে কথা বলে নয়নের মার সাথে, বিভিন্ন রকমের প্রশ্ন করে তাকে। তার প্রশ্নগুলোর ধারণাটা অনেকটাই এরকম ছিল যে, বিয়ের দিন কি কোনো আজব কিছু লক্ষ্য করেছিলেন? নয়ন অথবা তার স্ত্রীর ভেতরে কোনো অস্বাভাবিক বিষয়? সাথে খুনের সময় আপনি কোথায় ছিলেন আর বাকি সদস্যরা কোথায় ছিল? নয়নের মা শান্ত ভাষায় সব উত্তর দেয়। তিনি বিয়ের দিন কোনো অস্বাভাবিক কিছু দেখেনি। আর নয়ন পুরো দিন অনেক হাসি খুশি ছিল। নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করছে, হাসি খুশি থাকারই কথা। আর তার স্ত্রীও স্বাভাবিক ছিল। খুনের সময় তিনি তার স্বামীর সাথে ঘুমিয়েছিলেন। সারাদিন পরিশ্রম করে রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। আর বাকি সদস্যদেরকেও কে কোথায় ছিল তিনি সেটাও জানেন না। সবাইকে এক এক করে প্রশ্ন করা শেষ হলো, কিন্তু সমস্যা সৃষ্টি করলো নয়নের চাচা আর তার 2 ছেলে। তারা বাহিরের কারোর কাছে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। নয়নের বোন আবার সবার থেকে উল্টো। সে কান্নায় এতটাই ভেঙে পড়ে যে ভালো মতো কিছু বলতে পারে না। এই রকম করেই একদিন চলে যায়। সেদিন রাতে মিস্টার থ্রিলার বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করে তারপর সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, আপনারা সবাই যেন অবাক হবেন যে নয়ন আর তার স্ত্রীর খুনি এই বাড়ির একজন। আর আগামীকাল দুপুরে আমি সবার সামনে খুনিকে নিয়ে আসব। আমার ঘরে বিছানা পাশে রাখা বক্সের ভিতর খুনির নাম আর তাদের বিরুদ্ধে সব প্রমাণ আছে। আমি নিজেও জানি না খুনিকে। একজন আমাকে খুনি বিষয়ে সব খবর সেখানে দিয়েছে, আর সেটা কাল দুপুরেই খোলা হবে। এটুকু বলে মিস্টার থ্রিলার সেখান থেকে চলে যায়। সে চলে যেতেই সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে দেয়। রাত ঠিক 2টা বাজে। মিস্টার থ্রিলার শুয়ে আছে তার বিছানায়। ঠিক সেই সময় খট করে একটা শব্দ হয়। সাথে সাথে মিস্টার থ্রিলার লাফিয়ে উঠে বসে। হাতে থাকা বন্দুক আগন্তুকের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলে, তার মানে তুমি খুনি? দুপুর ঠিক 2টা বাজে। বসার ঘরে পরিবারের সব সদস্য দাঁড়িয়ে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে মিস্টার থ্রিলার। হাতে তার একটা বাষ্প। সবার দৃষ্টি সেদিকে। মিস্টার থ্রিলার একবার সবার দিকে ঘুরে তাকালো, তারপর হাসতে হাসতে বলল, খুনিকে ধরার জন্য আমি 2টো টোপ ফেলেছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি যে সেটার সাথে উঠে আসবে এত রহস্য। আমি সত্যি অবাক। সবার মুখের ভাষা বন্ধ হয়ে গিয়েছে। মিস্টার আমজাদ তার ছেলের খুনিকে সেটা জানার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি এতদিন যাদের সাথে আছেন তারা প্রত্যেকে আপনার পিঠে ছুরি মেরে যাচ্ছে, সেটা আপনি এখনো বুঝতে পারলেন না? আমজাদ খানকে কিছু বলার সুযোগ না দিয়ে সে নয়নের চাচার দিকে তাকিয়ে বলল, কি হাশেম সাহেব, এখন মুখ খুলবেন নাকি আমিই বলবো? আপনার আর মুখ খোলার দরকার নেই, আমি বলছি। আঙ্কেল তাহলে শুনুন, এইটা আপনার ভাই নামের কলঙ্ক। আপনার সব বিজনেস সে সামলায় ঠিকই, কিন্তু সেখান থেকে কত টাকা সে গায়েব করে দিয়েছে সেই হিসাব আপনি জানেন না। যখন নয়ন বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর আপনি তাকে সব বিজনেস সামলানোর দায়িত্ব দেন, তখন মাথায় আকাশ ভেঙে আসে হাশেম খানের। কারণ নয়ন আসলে তার সব প্ল্যান বরবাদ হয়ে যাবে। আর আরেকদিকে তার ছেলেরাও আছে যারা নয়নের হয়ে গোলামি করবে, সেটা তিনি কোনোদিনও সহ্য করতে পারতেন না। সেই কারণে তিনি ঠিক করে নয়নকে শেষ করে দেবে, কিন্তু সেরকম ভালো কোনো প্ল্যান তিনি খুঁজে পাচ্ছিল না।
আর ঠিক সেই সময় টিভিতে দেখানো সিরিয়াল কিলিং সম্বন্ধে তিনি ধারণা নিয়ে সব প্ল্যান সাজায়। মিস্টার থ্রিলারের কথা শেষ হতেই হাসেন চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, আমি সব প্ল্যান করেছি, খুন আমি করেছি, আমাকে জেলে দাও। মিস্টার থ্রিলার আবারও মুচকি হেসে বলে, আরে এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো বলি নাই আপনি খুন করেছেন। কাকে বাঁচাতে যাচ্ছেন মিস্টার হাসেম? সবকিছু দেখে শুনে আমজাদ খান বাকরুদ্ধ হয়ে গেছে, তিনি কত কথা বলতে পারছেন না। মিস্টার থ্রিলার এইবার নয়নের বোন আখির দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর অভিনয় করছো তুমি, কিন্তু আমার সামনে সবকিছু শেষ হয়ে গেল তো। অবশ্য তোমারই বা দোষ বলো, যেখানে নিজের ভাই নেশার ঘরে তোমাকে তার বন্ধুদের মাঝে পেলিয়ে দিতে আপত্তি করে না, সেখানে তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। আর তোমার ভাবে সেও ছিল একজন ডাইনি, সেটা তুমি জানতে। তোমার ভাইয়ের আগেও তার আরও অনেকজনের সাথে সম্পর্ক ছিল, যার কারণে মোক্ষম একটা সুযোগ পেয়ে যাও দুজনকে একসাথে শেষ করে দিয়ে নিজ সহ পরিবারের সবাইকে বাঁচানো। টিভিতে নিউজ দেখে প্ল্যান করো খুনের, আর সফল হয়েও যাও। আখি কোনো কথা বলল না, সে মিস্টার থ্রিলারের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, আপনি যে আমার ভাইয়ের কোনো বন্ধু নয় সেটা আমি প্রথম দিনই বুঝে গিয়েছিলাম। আপনার চোখের পানি আর অতিরিক্ত অভিনয় দেখে খুব সহজেই আন্দাজ করে নিয়েছিলাম, কিন্তু এখন নিশ্চিত যে আপনি আর কেউ নয়। আপনি পুলিশের লোকও নয়, কারণ পুলিশের লোক এত কিছু করবে না। আপনি ভাড়া করা একটা সস্তা গোয়েন্দা। কিন্তু একটা কথা বলে রাখি, আমি খুন করিনি। প্ল্যান আমি সাজিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি খুন করিনি। তার কথা শুনে মিস্টার থ্রিলার আরও একবার হাসলো আর মনে মনে বলল, ক্লেভার গার্ল। মিস্টার থ্রিলার এইবার তাকালো সেই দুই ভাইয়ের দিকে, তাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের জুটিটা খুব সুন্দর, কিন্তু খুনের মতো জঘন্য কাজ করে দিলে দুইজন মিলে, তাও এত কাঁচা কাজ কি করে করতে পারলে? খুন যখন করলে তখন ঘড়িটা কেন ফেলে আসলে সেখানে? দুই ভাই কথাটা শুনে একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো আর একই সাথে বলতে লাগলো, আমরা কোনো খুন করিনি, আর আমাদের হাতে আমাদের নিজেদেরই ঘড়ি আছেই। মিস্টার থ্রিলার সেটা শুনে পকেট থেকে একটা ঘড়ি বের করলো আর তাদের দিকে উঁচু করে ধরে বলল, দেখো তো চিনতে পারো কিনা। সেটা দেখার সাথে সাথে চমকে ওঠে দুই ভাই। একজন আরেকজনের শার্টের কলার ধরে বলতে শুরু করে, শফিক, আমি তোকে বলেছিলাম সব কিছু দেখে নি, কিন্তু তুই তোর ঘড়ি ফেলে রেখে আসলি। এদিকে শফিক তার ভাইকে চমকে দিয়ে বলে, ওইটা আমার ঘরে না, ওইটা তোর ঘরে। আমার ঘরে দোষটা পাবে না। আর নয়নের কাছ থেকে তুই 10 লক্ষ টাকা ধার নিয়েছিলে, সেটা শোধ করতে না পেরে তুই খুন করেছিস। সেই 10 লক্ষ টাকা তুই আমার থেকে চুরি না করলে আমাকে তোকে বাঁচতে এইসব প্ল্যান করতে হতো না। দুজনের কথা কাটাকাটি দেখে মিস্টার থ্রিলার একটা দীর্ঘশ্বাস ফেলে আমজাদ খানের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, দেখলেন তো এতদিন আপনি কাঁধের পুষেছেন, এরাই আপনাকে এত বড় ধোকা দিচ্ছে দিনের পর দিন। নিজের ছেলে যেখানে আপনাকে ধোকা দিয়েছে সেখানে এরা তো কিছুই না। আপনার ছেলের চরিত্র ছিল নিষ্কৃষ্ট। সবটা দেখে আরও কিছু শোনার পর আমজাদ খানের বলার মতো কিছু ছিল না, তিনি শুধু শুকনো মুখে বললেন, বাবা, এখানে তো তুমি সবাইকে খুনি প্রমাণিত করে দিচ্ছ, কিন্তু এরা সবাই একসাথে কি করে নয়নকে মারতে পারে? খুব ভালো কথা বলছেন আঙ্কেল, মানতেই হবে এ বয়সে আপনার মাথা অনেক পরিষ্কার, কিন্তু এত পরিষ্কার মাথায় এত কিছু আপনার চোখের সামনে দিয়ে হয়ে যাচ্ছিল, সেটা আপনি ধরতে পারবেন না, সেটা কি করে হয় বলুন তো? জবাবে বলে ওঠেন মিস্টার থ্রিলার। আমজাদ খানের মুখ শুকিয়ে যায়, তিনি শুকনো মুখে বলে, এখন কি তুমি আমাকে আমার ছেলে আর তার বউয়ের খুনের দায় স্বীকার করতে বলবে? আমি একবারে কি সে কথা বলেছি আঙ্কেল, কিন্তু যখন ছেলের বউয়ের বাবা আপনার ছেলের মাথা খেয়ে তার ঘর জামাই করতে চায়, আর আপনার ছেলে সেই কথা শুনে আপনার দেওয়া সম্পত্তি নিয়ে আপনার শত্রু মেয়ের সাথে বিয়ে করে ঘর জামাই হতে চায়, তখন নিজের ছেলেকে খুন করার কথাটা একবার হলেও বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ খানের মাথায় এসেছে নিশ্চয়ই। আই এম রাইট আঙ্কেল? কঠিন গলায় জবাব দেয় মিস্টার থ্রিলার। তার কথা শেষ হতেই আমজাদ খান ধপাস করে বসে পড়ে চেয়ারে। মিস্টার থ্রিলার এইবার সবার সামনে এসে বলতে শুরু করে, আমার প্রিয় বন্ধুর পরিবারের সবাইকে জানাই আমার সালাম। আমি হলাম মিস্টার থ্রিলার। আমার হাত থেকে এখনো পর্যন্ত কোনো অপরাধী পার পায়নি, তাই আপনাদের কারো পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের সবার মনে নয়নের জন্য একটা ক্ষোভ ছিল, সেই কারণেই খুন হতে হয় তাকে,
কিন্তু আপনাদের মধ্যে কারোর মধ্যে ক্ষোভটা একটু বেশি ছিল, যার কারণে সেই আগে খুন করতে সক্ষম হয়েছে। তাই যেই খুন করে থাকুক না কেন তাকে ধন্যবাদ দেওয়ায় আপনাদের কর্তব্য। আমি আপনাদের বলছিলাম আমার ঘরে বিছানা পাশে একটা বাক্স রাখা আছে, আর সেখানে লেখা আছে খুনির নাম এবং খুনের কারণ, আর সেটা ছিল সবচেয়ে বড় টপ। সেই বাক্সে কী আছে সেটা দেখার কৌতূহল সামলাতে না পেরে সবাই নিজেদের কর্ম ফাঁস করে দিলেন আমার কাছে। কথাটা শেষ হবার পরেই সবাই আবারও সবার দিকে তাকাতে শুরু করে। মিস্টার থ্রিলার তাদের সেই অবস্থা দেখে হাঁ হাঁ করে হাসতে শুরু করে দিল। মিস্টার থ্রিলার আবার কথা শুরু করতে যাবে, ঠিক সেই সময় তার ফোন বেজে ওঠে। কার ফোন সেটা না দেখেই রিসিভ করে সে ঝাঁঝালো কণ্ঠে বলতে শুরু করে, কাজের সময় আমি ফোন রিসিভ করা একদমই পছন্দ করি না। আর কেস সমাধান হয়ে গেছে, 2 ঘন্টার ভিতর খুনি পুলিশ স্টেশনে পৌঁছে যাবে। আর কালকে আমার মিশর যাত্রার সব ব্যবস্থা করে রাখবেন। মনে রাখবেন, প্লেনের 2টা টিকিট আর কায়রো শহরের বেস্ট হোটেল 2 বিছানার একটা ঘর বুক করলেই চলবে। কথাটা শেষ করে ফোন কেটে পকেটে রেখে দেয় মিস্টার থ্রিলার। দেখি এখন বলুন কে হতে পারে খুনি? আর মিস্টার থ্রিলার হঠাৎ করে মিশর কেন যাবে? 2টা টিকিট আর 2টা ঘরের একটা রুমের রহস্য বাকি। আশা করি উত্তরটা দিবেন। আর সব প্রশ্নের উত্তর জানতে ফ্রিজ খুলে বসে পড়ুন একটা আইসক্রিম হাতে, ঠান্ডার মাথায় কল্পনা করুন সব কিছু নিয়ে। ইন্সপেক্টর জামাল আহমেদ ফোনের ওপাশের কথা শুনে অবাক হয়ে গেছে, কারণ হঠাৎ করে এমন কিছু হয়ে যায়নি যে মিস্টার থ্রিলার দেশের বাইরে সুদূর মিশরে যাবে আর মিস্টার থ্রিলারের কোনো সহকারী যাবে সেটা তিনি বুঝতে পারছেন না। কারণ প্লেনের 2টো টিকিট সাথে হোটেল বুক করতে বলেছে, আর সেই সহকারী ছেলে না মেয়ে সেটাও বুঝতে পারছেন না তিনি। তার কারণ হলো কোনো মেয়ে হলে সে 2টো রুম বুক করতে বলতো, কিন্তু এখানে তা বলেনি। ইন্সপেক্টর মাথার উপর আর চাপ না দিয়ে সব কিছু রেডি করতে শুরু করে দিল। এদিকে মিস্টার থ্রিলার তাকিয়ে আছে টিভির পর্দায়, সেখানে কার্টুন দেখাচ্ছে, সেটা মনোযোগ দিয়ে দেখছে তিনি। বাড়ির সবাই হাঁ হয়ে শুধু তাকিয়ে তার কার্টুন দেখে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মিস্টার থ্রিলার আইসক্রিম খেতে চাইল। সেটা শুনে সবাই আরও অবাক হয়ে গেল। আখি নামের মেয়েটা ভিতরে চলে গেল আর ফিরে এলো 1 কাপ আইসক্রিম হাতে। সেটা মিস্টার থ্রিলারের হাতে দিয়ে বলল, এখনো আমাদের বসিয়ে রাখবেন নাকি খুনিকে নিয়ে থানায় যাবেন? কথাটা শুনে মিস্টার থ্রিলার উঠে দাঁড়ালো। তারপর আইসক্রিম খেতে খেতে সোজা চলে গেল নয়নের মায়ের সামনে। সেখানে গিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, কে ম্যাডাম, এতক্ষণ তো দেখলেন সব কিছু, এবার আপনি কিছু বলুন সবাইকে যে নয়ন আমজাদ খানের ছেলে নয়, সেটা আপনার একজন বন্ধুর ছেলে, সেটা বলুন সবাইকে। আর এটা যখন নয়ন জানতে পারে তখন সেই সত্যটা সবাইকে জানতে চায়, কিন্তু আপনি তো সেটা চান না। আপনি তাকে অনেক রকম করে বোঝাতে থাকেন, কিন্তু তবুও সে এই চরম সত্য কথা তার বউকে বলে দেয়, আর সেই কারণেই সে ঘর জামাই হওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর আপনার মধ্যে আগে থেকে একটা অস্থিরতা ছিল, আর যার কারণে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকেন, আর শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেন। আপনি আর আপনার সে বন্ধু যে এখনও আপনার সাথে যোগাযোগ করে যাচ্ছে, আর এই কথা নয়ন জেনে গিয়েছিল। তাই আপনি আপনার সে বন্ধুর পরামর্শে সুন্দর একটা প্ল্যান করেন। প্রথমে নয়ন আর তার বউয়ের ঘরের এসির ভেতরে এমন একটা কেমিক্যাল দেন যেটা তাদের নিঃশ্বাসের মধ্য দিয়ে একটা ঘোরের সৃষ্টি করে। আর এটার বৈশিষ্ট্য হলো তারা এমন কিছু দেখে যেগুলো বাস্তবে সম্ভব নয়, আর সেই অবস্থায় যদি কেউ অতিরিক্ত ভয় পায় তখন তারা হার্ট অ্যাটাকে মারা যায়। আর আপনার সেই বন্ধু ছিল কেমিস্ট্রির প্রফেসর, সেই জন্য এসব কিছু খুব সহজেই সম্ভব হয়ে গেছে। আপনি ভেবেছিলেন আপনি তার মা, তাই কেউ আপনাকে সন্দেহ করবে না, তাই আপনি নিশ্চিন্ত ছিলেন। কিন্তু আমি যে খুব সহজেই সব ফাঁস করে দিলাম। এখন আপনাকে একটা পথ আমি দেব, সেটা হলো নিজে পুলিশ স্টেশনে গিয়ে নিজের দোষ স্বীকার করবেন, আর আপনার সেই বন্ধু এখন কোথায় সেটা বলবেন। মিস্টার থ্রিলারের কথা শেষ হতেই সেখানে আর দেরি করলো না, সোজা আমজাদ খানের কাছে গিয়ে দাঁড়ালো আর বলল, আমার কাজ শেষ, এখন আপনি যা করবেন সেটা আপনার ব্যাপার। কাকে রাখতে চান আর কাকে বের করতে চান সেটাও আপনার ব্যাপার। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো আমার আখিকে চাই কয়েকদিনের জন্য। কয়েকদিন পর তাকে আবার সুস্থভাবে ফিরিয়ে দেব। আজকে যা হলো তার জন্য হয়তো আমাকে অন্তত বিশ্বাস করতে পেরেছেন। আমজাদ খানকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সে আখির দিকে তাকিয়ে বলল, তোমার হাতে 10 মিনিট সময়, রেডি হয়ে ব্যাগ গুছিয়ে এখনই আমার সামনে হাজির হবে। আমরা কোথায় কেন যাচ্ছি সেটা পরে বলবো, আশা করি সেটা জানার পর খুশি হবে। আখি সরাসরি মিস্টার
থ্রিলারের দিকে তাকিয়ে বলল, আমরা মিশর যাচ্ছি বাকি 4টা খুনের সমাধান করার জন্য। আমি যেতে রাজি, কিন্তু একটা শর্তে। সেটা হলো আমার 20 মিনিট দরকার তৈরি হওয়ার জন্য। বলেই সে চলে গেল। মিস্টার থ্রিলার মুচকি হেসে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো আর একটা শব্দ উচ্চারণ করলো। সেটা ছিল পারফেক্ট। ততক্ষণে তার আইসক্রিম খাওয়া শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই নিচে নেমে আসে আখি। হালকা মেকআপ করেছে সে, হাতে ছোটোখাটো একটা ব্যাগ। 2 দিনে ভালো করে তাকে লক্ষ্য করেনি মিস্টার থ্রিলার, কিন্তু আজকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। আখি আসলেই অনেক সুন্দর একটা মেয়ে। মিষ্টি হাসি আর তার তুখোর বুদ্ধি তাকে আরও সুন্দর করে তুলেছে। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে বলল, পুরো 30 সেকেন্ড লেট তুমি। এখানে আর 1 সেকেন্ডও দেরি নয়। তোমার মা তার বন্ধু পুলিশের কাছে চলে গেছে এতক্ষণে মনে হয়। আমাদেরও রওনা দেওয়া হয়েছে। বলার সাথে সাথে তারা দুজনই বেরিয়ে পড়ে। খবর চ্যানেলে একটা খবর পেয়ে গেছে, তো সেটা নিয়েই কথা বলে যাচ্ছে। সব ক্রেডিট যাচ্ছে ইন্সপেক্টর জামালের কাঁধে। চাইলেই মিস্টার থ্রিলার সবার সামনে আসতে পারত, কিন্তু এইসব ছোটোখাটো বিষয় তার উৎসাহ নেই। তার উদ্দেশ্য শুধু টাকা। আখিকে নিয়ে মিস্টার থ্রিলার তার বাড়িতে চলে গেছে। সেখানে গিয়ে একটা রুম তাকে দিয়ে দেয় মিস্টার থ্রিলার। আগামীকাল বিকেলে তাদের ফ্লাইট। একটা রাত এখানেই থাকতে হবে। আর আখি যদি সেই বাড়িতে থাকতো তাহলে আরও অনেক কিছুর মুখোমুখি হতে হতো তাকে। সেই কারণেই মিস্টার থ্রিলার তাকে এখানে নিয়ে এসেছে। বাড়িতে আসার পরপরই ইন্সপেক্টর জামাল তাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, আমি কি জানতে পারি হঠাৎ আপনি মিশর কেন যাবেন? ফোনের ওপাশে থাকা মিস্টার থ্রিলার হাসতে হাসতে জবাব দেয়, আপনার থেকে যে টাকা নিয়েছি সেটা দিয়ে শপিং করতে, আর সেখান থেকে আপনার জন্য খুনি কিনে নিয়ে আসবো, তাই সেখানে যাচ্ছে। আর আমি যা যা করতে বলছি সেগুলো ঠিক মতো করলেই হলো। আপনি আসলে খুব ভালো একজন পুলিশ। তা না হলে নিজের পকেট থেকে মানিব্যাগ চুরি হওয়ার পরেও আপনি বুঝতে পারলেন না। এইটুকু বলে সে ফোন রেখে দেয়। ফোন কাট হওয়ার সাথে সাথে জামাল আহমেদ নিজের পকেটে হাত দিয়ে দেখে সেখানে ঠিকই মানিব্যাগ আছে। সেটা খুলে পরীক্ষা করে দেখে সব টাকাই ঠিক আছে, কিন্তু যেটা শুধু নেই সেটা হলো কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেই 2টো কাগজ। তিনি বুঝতেও পারেননি কোনো এক ফাঁকে কেউ একজন সেই মানিব্যাগ চুরি করে সেই 2টো কাগজ বের করে নিয়েছে। আর সেটা নিশ্চয়ই করিয়েছে মিস্টার থ্রিলার, এবং সেটা থেকে এমন কোনো তথ্য বের হয়ে এসেছে যার কারণে তাকে মিশর যেতে হচ্ছে। এখন তার উপর আর চাপ নেই, কারণ তিনি সম্পূর্ণভাবে মিস্টার থ্রিলারের উপর নির্ভরশীল হয়ে গেছে। বাড়িতে এসে মিস্টার থ্রিলার তার মুখ থেকে রাফির মুখোশ খুলে তার আসল চেহারাতে চলে এসেছে। প্রথমে আখি তাকে চিনতেই পারেনি, কিন্তু কিছুক্ষণ বোঝানোর পর তাকে চিনতে পারে। তা না হলে আর একটা ঝামেলা হয়ে যেত। সেদিন রাতে খাবার খেতে বসে আখি মিস্টার থ্রিলারকে জিজ্ঞাসা করে, হঠাৎ আমাকে নিয়ে মিশর কেন যেতে চাচ্ছেন? আর যদি যেতেই হয় তাহলে আমাকে কেসের ব্যাপারে আগে পুরোটা খুলে বলুন। জবাবে মিস্টার থ্রিলার বলতে শুরু করে, শোনো আখি, আমি এক এক কেসে এক এক সহকারী নিই, আর এইবার আমি তোমাকে বাছাই করেছি। আর তুমি ঠিক সেরকমই সহকারী যেমনটা আমি চাই। প্রথমত আমি যে একজন গোয়েন্দা সেটা তুমি বুঝে গিয়েছিলে। দ্বিতীয়ত আমি যে সেই কেসের জন্য মিশর যাচ্ছি সেটাও আন্দাজ করতে পেরেছ। তোমার মধ্যে একটা লুকিয়ে থাকা গোয়েন্দা আছে, যেটা তুমি জানো। আর সেই কারণেই তোমার পুরো ঘর জুড়ে শার্লক হোমস দিয়ে ভরা। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি নিজেও গোয়েন্দা হতে চাও। সবই বুঝলাম, কিন্তু আমি দুঃখিত আপনাকে সস্তা গোয়েন্দা বলার জন্য। এখন আমি বুঝতে পারছি আপনি কতটা মহান। আপনার বুদ্ধি আছে, সেটার অহংকারও আছে আপনার। তা না হলে বাড়ির সামনে সেই সাইনবোর্ড রেখে দিতেন না। গরিবদের দেখতেই পারেন না, তাই তো? মিস্টার থ্রিলারের কথায় প্রশ্ন করে আখি। মিস্টার থ্রিলার হেসে জবাব দেয়, এখন এসব নিয়ে কথা বলতে যাচ্ছি না আমি। আখি আবারও প্রশ্ন করে বসে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন আমার পরিবার আর আমার ব্যাপারে এত কিছু কি করে জানতে পারলেন আর সব কিছু ঠিকঠাক বলে দিলেন? খুব সহজ ছিল সবকিছু বের করা। আমি প্রথম দিন সেখানে গিয়ে যখন বলেছিলাম 2 দিনের মধ্যে আমি খুনিকে খুঁজে বের করব, তখন সবার মুখে শুকিয়ে গিয়েছিল। পরেরবার আমি বাড়ির কাজের লোকেদের সাথে কথা বলি, কারণ একটা বাড়ির গোপন বিভিন্ন বিষয় সে বাড়ির সদস্যরা না জানলেও কাজের লোকেরা জানে। আর সেখান থেকে আধা আধা জেনে সবার বিষয় চিন্তা করে সবার একটা করে আলাদা গল্প তৈরি করি। আর সেটা তাদের সামনে এমনভাবে বলি যাতে তারা নিজেরাই বাকিটা স্বীকার করে নেয়। কিন্তু তার আগে আমি
টোপ দেয় যে আমার বিছানার পাশে রাখা বক্সে ইনফরমেশন আছে, কিন্তু আসলে সেখানে কিছু ছিল না। কিন্তু সেই বাক্স দেখার জন্য আর খুনিকে সেটা জানার জন্য সবাই এক এক করে রাতে আমার ঘরে আসে, কিন্তু তারা কেউ খুন করেনি সেটা স্বীকার করে তারা। আর তাদের কথা আমাকে বিশ্বাস করতে হয়, কারণ তখন আমার হাতে কোনো প্রমাণ আসেনি। শেষে একটা লোক আসে সেই বাক্স চুরি করতে, আমি তাকে হাত টেনাতে ধরে ফেলি, কিন্তু সে পালিয়ে যায়। আর সেই ছিল তোমার মায়ের বন্ধু। তার চেহারা আমি দেখিনি তখনও। যখন আমি তোমার মায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন তোমার মাকে কারোর সঙ্গে কথা বলতে শুনি, আর তখনই সব কিছু ক্লিয়ার হয়ে যায়। আখির প্রশ্নের উত্তরে জবাব দেয় মিস্টার থ্রিলার। আখির আবারও প্রশ্ন করে, কিন্তু আমি তো সেখানে সেই বাক্সে কি আছে সেটা দেখতে যাই নাই, আর বাড়ির সবার এত আগ্রহ নেই যে তারা খুন না করার শর্তেও সেই বাক্সে কি আছে সেটা দেখার জন্য যাবে। মিস্টার থ্রিলার আবারও হাসতে হাসতে বলে, আমার গেম প্ল্যান পুরোই আলাদা মিসাকি। সে বাক্সে খুনির নাম লেখা আছে, আর এই বাড়িতে কে কে নয়নের শুধু তাদের নামও লেখা আছে। সেই গুজব আমি ছড়িয়ে দিয়েছিলাম, আর এটাও তুমি জানো। সবার সামনে আমি এটা পড়িনি, কিন্তু সবাইকে আলাদা আলাদা করে সেই খবর আমি দিয়েছিলাম। কিন্তু তুমি যে লেডি গোয়েন্দা হয়ে আসবে সেটা আমি বুঝতে পারিনি। সবটা শুনে আখি হা হয়ে যায়। সেদিন রাতে আসলে তার জ্বর ছিল, তাই সেও বাস্ক চেয়েও দেখতে যায়নি। আর মিস্টার থ্রিলার যে এত নিখুঁত প্ল্যান করেছে সেটা তার বুঝতে আরও কিছুক্ষণ সময় লাগলো। পরদিন সকালে মিস্টার থ্রিলার এবং আখি রওনা দেয় মার্কেটের উদ্দেশ্যে। মিশার যাত্রার জন্য তাদের বেশ কিছু কেনাকাটা দরকার, সেটার জন্য আখিকেও সাথে নিয়েছে সে। তারা দুজন মার্কেটে ঘুরে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল। কিন্তু ফেরার পথে ঘটে গেল একটা জিনিস। বাংলাদেশের রাস্তায় বের হলেই দেখা পাওয়া যায় গরিব সব মানুষদের। কেউ ভিক্ষুক, আবার কেউ বা হকার, কেউ চামার, আবার কেউ মুচি। সবার মধ্যে বেশি লক্ষ্য করা যায় বিষয়টা, সেটা হলো ছোট ছোট বাচ্চাদের হাতে একটা করে থালা, আর সেটা নিয়ে তারা করছে ভিক্ষা। এই রকম একটা শিশু আখির কাছে আসলো। তার কাছে এসে করুণ গলায় বলল, আব্বা আব্বা, আমার একটা কেক কিনে দেন আব্বা, আমি কেক খাবো। তার কথা শুনে আখি গলে যায়। এমনি একটা বাচ্চা ছেলে করুণ সুরে কেক খেতে যাচ্ছে, সে নিষেধ কি করে করবে? কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না, তাই সে মিস্টার থ্রিলারের কাছ থেকে টাকা চায়। মিস্টার থ্রিলার সেটা শুনে আর দেখে সেই বাচ্চার সামনে হাঁটু গেড়ে বসে, তারপরেই সোজা তার চোখের দিকে তাকায়। সেই বাচ্চাটা তাকেও বলে, ভাইয়া ও ভাইয়া, আমার কেক কিনে দেন। সেই বাচ্চাটা আরও কিছু বলতে যাবে তার আগে মিস্টার থ্রিলার তার গালে বসিয়ে দেয় কষে একটা থাপ্পড়। সেটা এত জোরেই ছিল যে বাচ্চাটা পড়ে যায় মাটিতে। সেটা দেখে আখি ছুটে এসে সেই বাচ্চাটাকে তুলতে চাইলে মিস্টার থ্রিলার তাকে বাধা দেয়, আর সেখান থেকে ঢুকে যায় তারা মার্কেটের ভিতরে। আখির চোখে পানি চিকচিক করছিল। সে ভাবতেই পারেনি মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে যে একটা বাচ্চার গালে ওই রকম কষে থাপ্পড়টা দিতে পারে। ভরা মার্কেটের ভিতরেই আখি দাঁড়িয়ে যায় সেখানে, আর থামিয়ে দেয় মিস্টার থ্রিলারকে। তার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তোর মতো রাক্ষস আমি আর দুটো দেখিনি। কিসের এত অহংকার তোর? তোর রূপের? বাহ, ছেলেদের রূপের অহংকার! আর কি নিয়ে এত গর্ব করিস? তোর বুদ্ধি আছে দেখে তুই যা খুশি তাই করবি, ভুলে যাস না তোকেও জন্ম দিয়েছে একটা মা। বড় ঘরে জন্ম না নিলেও তুইও তার মতো ভিক্ষা করতি। পুরো মার্কেটের লোক সেদিকে তাকিয়ে আছে আখির দিকে আর মিস্টার থ্রিলারের চোখের মধ্যমণি। বাংলাদেশে কেউ ফ্রিতে বিনোদন দেখা আবার ছেড়ে দেয় না। মিস্টার থ্রিলার হাতের উপর হাত বেঁধে দাঁড়িয়ে শুধু শুনে যাচ্ছিল। আখির কথা বলা যখন শেষ হলো তখন সে আবারও তার হাত ধরে সেই জায়গায় নিয়ে গেল যেখানে সেই বাচ্চাটিকে সে মেরেছিল। সেখানে গিয়ে মিস্টার থ্রিলার হাত উঁচু করে সেই বাচ্চাটিকে আবারও দেখায়। আখি দেখে সেই বাচ্চাটিকে যাকে পারছে তাকেই বলছে তাকে কেক কিনে দেওয়ার জন্য। অনেকেই তাকে কেক কিনে নেওয়ার জন্য টাকাও দিচ্ছে, কিন্তু সেটা সে কেক না কিনে পকেটে রেখে দিচ্ছে। মিস্টার থ্রিলার তখন আখিকে বলল, আমি কোনো সাধু সন্ন্যাস হতে আসিনি। আমি নিজের জন্য কাজ করি সবসময়, অন্যের দিকে তাকানোর সময় আমার নেই। যে বাচ্চাকে ভিক্ষা করতে দেখেছো সে নিজের স্বার্থের জন্য ভিক্ষা করছে, আর সেটা ভিক্ষা নয়, সেটা একটা বিজনেস।
আর ভিক্ষা হলো সেই বিজনেসের একটা পলিসি যেখানে কোনো লস নেই। যে তার গলার আওয়াজ আর চেহারা যত করুণ করতে পারবে সে বেশি টাকা কামাই করবে। আর সেই ছেলেটা কেক খেতে যাচ্ছে, কিন্তু এই ব্যস্ত শহরে তাকে সময় নষ্ট করে কেক কিনে দেওয়ার মতো কেউ নেই। সেটা সে বাচ্চা হয়েও ভালো করে জানে। তাই লোকেরা তাকে টাকা দেয় যাতে সে নিজে কেক কিনে খেতে পারে। কিন্তু সে এত টাকা পাওয়া সত্ত্বেও কেক কিনে খায় না, কারণ তার উদ্দেশ্য হলো টাকা। আর যদি কেউ তাকে কেক কিনে খাওয়ায় তাহলে সেটা তার লাভ। বিনা পয়সা খরচে ভালো জিনিস খেতে পারবে। এরা স্কুলে যেতে পারবে, কিন্তু টাকার লোভে তারা সেখানে যায় না। এরা জানে এদের জন্য পড়ালেখা করে কোনো লাভ নেই। চাকরিতে যোগ দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড জানতে চায়। সেখানে গিয়ে যদি বলে তার বাবা ভিক্ষা করতো আর সেও ভিক্ষা করে, তখন সেই চাকরি তো দূরের কথা, তাকে ইন্টারভিউয়ের জন্য দেওয়া চেয়ারে বসতে দেওয়া যাবে না। আর হ্যাঁ, এটাই বাংলাদেশ। যে সিস্টেম পরিবর্তন করতে আসবে সে নিজেই পরিবর্তন হয়ে সিস্টেম হয়ে যাবে। তাই যদি এখানে টিকে থাকতে হয় তাহলে নিজের জন্য টিকে থাকতে হবে, আর কারোর জন্য নয়। এখন তুমি সেই ছেলেটার সামনে যাও, তোমাকে আবার সেই কথা বলবে, তোমার কাছে কেক চাইবে, তোমাকে চিনতেও পারবে না, কারণ তারা তোমার চেহারা নয়, তারা টাকা চেহারা মনে রাখে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারো। আর আমি কেন তাকে থাপ্পড় দিয়েছি সেটা বলেছি। কিছুক্ষণ পর আগে গিয়ে দেখো। মিস্টার থ্রিলারের কথা শুনে আঁখি পরীক্ষা করার জন্য সেখান দিয়ে যেতে থাকে। আর মিস্টার থ্রিলারকেও ঠিক প্রমাণ করে দিয়ে সেই ছেলেটা আবারও তার ওড়না ধরে আগের বলা কথাগুলো বলতে থাকে। আঁখি তার ভুল বুঝতে পেরে যায়। মিস্টার থ্রিলারকে সে একটু বেশি বলে দিয়েছে। সে ফিরে যায় মিস্টার থ্রিলারের দিকে। সেখানে গিয়ে দেখে মিস্টার থ্রিলার মাথার পেছনে হাত দিয়ে হাসছে আর তার চেহারা দেখে। আঁখি কিছু বলতে যাবে তার আগে মিস্টার থ্রিলারকে থামিয়ে দিয়ে বলে, বাংলাদেশ সম্বন্ধে তো অনেক ধারণা হলো, তাই না? এবার তাহলে রাস্তার লোকেদের নিয়ে একটা ধারণা হয়ে যাক, কি বলো? সে ছেলেকে কেন থাপ্পড় দিলাম সেটা দেখার সময় এসে গেছে। চলো তাকে ফলো করা যাক। বলেই তারা দুজন সেই ছেলেটার পিছু পিছু যেতে থাকলো। সেই ছেলেটার সামনে এগিয়ে যাচ্ছিল। দুপুর হয়ে এসেছে প্রায়, বিকেলে তাদের ফ্লাইট, কিন্তু সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা সেই ছেলের পিছু পিছু গিয়ে দেখে সে আরও কয়েকজন সমবয়সী ছেলেদের সাথে দেখা করলো। তারপর তাদের রোজগার করা সব টাকা এক জায়গায় করে একজনের কাছে রেখে দিল। পরে তারা একটা দোকানে হয়ে দোকানদারকে সব টাকা দিল, আর দোকানদার তাদের একটা করে ব্যাগ দিল। সেই ব্যাগ নিয়ে আবারও একটা জায়গায় যায়। সেখানে যাওয়ার পর একটা লোক তাদের সাথে দেখা করে আর সেই ব্যাগ নিয়ে চলে যায়। যাওয়ার আগে তাদেরকে সবাইকে কিছু কিছু টাকা দেয়। এতক্ষণ ধরে পুরো বিষয়টা দেখার পরে আঁখি কিছু বুঝতে পারে না। মিস্টার থ্রিলারকে সে বলতে যাবে তার আগে মিস্টার থ্রিলার তাকে বলতে থাকে, এই পুরো প্রসেস হলো ড্রাগস সাপ্লাইয়ের জন্য। প্রথমে মার্কেটে সেসব ছেলেদের সবাইকে একটা করে ফাটা নোট দেয় ক্রেতারা, সেটাই হচ্ছে স্লিপ। আর সেটা নিয়ে গিয়ে সেই বাচ্চারা দোকানদারকে দেয়, আর সেই দোকানদার সেই ফাটা নোট বেছে তাদের প্রত্যেককে ড্রাগস দেয়। আর সেই ক্রেতারা তাদের চিনে রাখে যাতে তারা ফাটা নোট দিয়েছিল। তাদের থেকে তারা ড্রাগস নেয় আর তাদের কিছু টাকা দেয়, কারণ তাদের সরাসরি দোকান থেকে সেগুলো নিতে পারবে না, পুলিশ পাহারা দেয়। কিন্তু বাচ্চাদের কেউ সন্দেহ করবে না, সেই জন্য এত কিছু। এখন প্রশ্ন আসবে, আমি কি করে জানলাম এত কিছু? আমি সেই বাচ্চার দিকে তাকিয়ে দেখি তার চোখ লাল, আর সে একটু পর পর তার আঙুল নাকে ঠেকিয়ে গন্ধ নিচ্ছে। তারপর যা বোঝার বুঝে গেলাম, সেও ড্রাগস নেয়। তাই তাকে একটা থাপ্পড় দিলাম। এত বড় প্রসেস আমি জানতাম না, কিন্তু আন্দাজ করেছিলাম কিছুটা। এখন নিশ্চিন্ত হয়ে গেলাম। মিস্টার থ্রিলারের কথা শোনার পর আঁখির চোয়াল ঝুলে পড়ে। মিস্টার থ্রিলার একটা হাসি দিয়ে তাকে নিয়ে বাড়িতে চলে যায়। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখানে ইন্সপেক্টর জামাল অপেক্ষা করছে তাদের বিমানের টিকিট নিয়ে। যখন ইন্সপেক্টর জামাল দেখে মিস্টার থ্রিলারের সহকারী একজন মেয়ে, তখন তিনি লজ্জাবোধ করেন, কারণ তিনি ভেবেছিলেন হয়তো সহকারী একজন ছেলে হবে, কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল। ইন্সপেক্টরের কাছ থেকে বিমানের টিকিট নেওয়ার পর মিস্টার থ্রিলার জামাল আহমেদের দিকে তাকিয়ে বলে, যে প্রশ্ন করতে চাচ্ছেন তার উত্তর হলো, আমি আপনার কাছে আসার পর আপনার পকেটে বারবার হাত দিয়েছিলেন আর আমার মুখের দিকে তাকাচ্ছিলেন। তখন আমি বুঝে যাই আপনার পকেটে এমন কিছু আছে যেটা কেসের সাথে যুক্ত। সেটা আপনি আমাকে তখনও দেন নাই, মানে আপনি তখনও বুঝতে উঠতে পারেননি সেটা আসলে কেসের সাথে যুক্ত কিনা। আর তখন আমি আপনার মতো ধারণা করিনি। আপনার পকেট উঁচু ছিল না, মানে ভারী কিছু নয়, পকেট সমান ছিল, তার মানে কাগজ জাতীয় কিছু। আর তখন সব পরিষ্কার হয়ে যায়। যখন আমি কেসের জন্য নেমে পড়ি তখন কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন আপনার পকেট থেকে সেই কাগজ চুরি করে নিই, আর সেটার সাহায্যেই বুঝে যায় সব কিছু। আর আপনার খুনি
এই মুহূর্তে মিশরে আছে, তাকে আপনার হাতে জীবিত তুলে দেওয়ার দায়িত্ব আমার। এইটুকু বলে মিস্টার থিলার আর অপেক্ষা করলেন না ইন্সপেক্টর জামালকে কি বলে সেটা শোনার জন্য। ঢুকে গেল এয়ারপোর্টের ভিতর। এয়ারপোর্টের ভিতরে ঢোকা থেকে আখির মনে একটা প্রশ্ন আসছে, সেটা হলো মিস্টার থিলারের আসল নাম কি। সে মিস্টার থিলারকে প্রশ্ন করতে মিস্টার থিলার হেসে জবাব দিল, আমার নাম নিক। নিজেকে মিস্টার থিলার বাদে আমি নিক নামে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। সেটা শোনার পরেও আখির মনে কেমন জানি হতে লাগলো। সে সুযোগ বুঝে মিস্টার থ্রিলারের পাসপোর্টটা নিজের কাছে নেয় আর সেটা খুলে দেখে সেখানে লেখা নাইমুল ইসলাম। তার মানে হয় এন ফর নাইমুল আর আই ফর ইসলাম, কিন্তু বাকি থাকে কে, সেটার অর্থ কী? আখি অনেক খুঁজেও সেটার অর্থ বের করতে পারল না। এদিকে বিমান ছাড়ার ঘোষণা দিয়ে দিয়েছে, খুব শীঘ্রই তারা পৌঁছে যাবে 1000 বছরের পুরনো ইতিহাস পিরামিডের দেশ মিশরে। আজকের পর্বেও মনে হয় তেমন রহস্য দিতে পারলাম না। আর ভালো কথা, মিস্টার থ্রিলারকেও এখনও হিরো ভাবছেন, তাই তো? তাহলে দেখতে থাকুন আসলেই সে কে। কায়রো এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে চলে যায় তারা দুজন। একটা গাড়ি ভাড়া করে ছিল তারা দুজন, এখন সেটা ছেড়ে দিয়েছে। গাইড আর গাড়ি, এই দুটো জিনিস বাহিরের দেশে প্রচুর কাজের। আর এটা হচ্ছে মিশর, দ্য গ্রেট গিজার পিরামিড এর অবস্থান এখানে। সাথে আরও অনেক পিরামিড আছে। 1000 বছরের রহস্যে ঘেরা পিরামিডের রহস্যগুলো এখনও সমাধান হয়নি পুরোপুরি। অষ্টাদশ শতাব্দীর অনেক ফারাও বাদশার মমিও এখনও খুঁজে পাওয়া যায়নি। অষ্টাদশ শতাব্দীকে হাইলাইট করার কারণ হলো সেই সময় শাসক গণ ইতিহাসে প্রসিদ্ধ বেশি। সেই সময় অনেক নারী ফেরাউনও আছে, তারা ইতিহাস বিখ্যাত। তাদের বীরত্ব রূপের কারণে তারা আজও মানুষের মুখে মুখে পরিচিত। সেই দেশে দূর বাংলাদেশ থেকে আসা দুজন গাইড ছাড়া ঠিকমতো চলতে পারবে না, সেটাই স্বাভাবিক। আর মিশরে যদিও তারা কেসের কারণে এসেছে, কিন্তু পিরামিড আর মিশরের ঐতিহ্য না দেখে চলে যাওয়া তাদের কাম্য না। হোটেলে বসে আছে আখি আর মিস্টার থ্রিলার রূপী নিক। আখি আর তাকে মিস্টার থ্রিলার ডাকে না, কারণ তাকে বারণ করে দিয়েছে সেই নামে ডাকতে। কারণ এখানে কেউ তাদের সন্দেহ করুক, সেটা তারা কোনোদিনও চায় না। আখি মিস্টার থ্রিলারকে প্রশ্ন করল, আপনার নামটা তো অনেক রহস্যজনক, কিন্তু এখনো আমি মিস্টার থ্রিলারের রহস্য উদ্ধার করতে পারলাম না। আর কেসের ব্যাপারে তো আমাকে এখনো কিছু বলেননি আপনি। যদি কিছুই না জানি তাহলে সহকারী হয়ে এসে আমার লাভটা কি হলো? শান্ত হয়ে জবাব দেয় মিস্টার থ্রিলার। প্রথমে আমাকে আপনি করে বলা বাদ দাও, দ্বিতীয়ত আমার নামের মানে জানতে এসো না, নিজেই ফেসে যাবে ধাঁধাতে। কিন্তু কেসের ব্যাপারে তো কিছুই বলতে পারে না আমাকে। আবারও প্রশ্ন করে বসে আখি। মিস্টার থ্রিলার এবার সোজা হয়ে উঠে বসে, পকেট থেকে 2টি কাগজ বের করে ধরে তার সামনে, বক্তৃতা দিতে শুরু করে দেয়। এই দুটো হলো খুনের সবচেয়ে বড় বিষয়। এই দুটো কাগজে খুনের কারণ বলা চলে। এগুলো কোনো সাধারণ কাগজ নয়, খুনি নিজ হাতে সেগুলো রেখে গেছে এগুলো। আর এই ধরনের কাগজ শুধু মিশরেই তৈরি হয়। এই গেল কাগজের কথা। আর এখন আসি সেখানে লেখা জিনিসগুলোর দিকে। সেগুলো আসলে কোনো আজে বাজে জিনিস নয়, সেগুলো এক ধরনের প্রাচীন ভাষা। প্রাচীন বিষয়ে এই ধরনের ভাষা ব্যবহার করতো মানুষ, কিন্তু এখন আর সেগুলো ব্যবহার করে না। আর সবচেয়ে বড় বিষয় হলো সেটা সুযোগ নিয়ে কিছু খারাপ দল লোক এই ভাষাকে তাদের সাংঘাতিক ভাষা হিসেবে ব্যবহার করে। আর এখানে ঠিক সেই রকম কিছুই লেখা আছে। এখানে লেখা আছে তোমরা তোমাদের কাজের ফল ভোগ করলে ওই যে কাজের শাস্তি ওপরে গিয়ে তোমাদের পেতে হবে। মূলত কথাটা সে 4 জন যারা খুন হয়েছিল তাদের উদ্দেশ্য বলা। কথার ধরনে অনেকটা অভিশাপের মতো। এই কথার মানে উদ্ধার করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এরপর এই কথা কেন বলা হয়েছে সেটা খুঁজে পেতেও আমার একটা ধারণা বের করতে হয়েছে, সাথে অনেক খোঁজ খবর নিতে হয়েছে আমাকে। এইটুকু বলে একটা নিঃশ্বাস নিল মিস্টার থ্রিলার। আখি এতক্ষণ মন দিয়ে শুনে যাচ্ছিল, সে আবারও প্রশ্ন করে বসলো তাকে, কি কাহিনী যেটা আপনি, দুঃখিত, তুমি তৈরি করেছো যার ভিত্তিতে আমরা মিশর এসেছি? আসলে ঠিকই বলেছ, এটা একটা কাহিনী বটে, রূপকথার কাহিনী। আর সেটা প্রাচীন মিশর অনেক পরিচিত বটে। তাহলে শুরু থেকেই বলি, যে 4 জন মারা গেছে আসলে তারা একে অপরকে খুব ভালো করে চিনত, কিন্তু সরকারি কাগজে তাদের কোনো যোগসূত্র নেই। কারণটা খুব সহজ, হয়তো তারা এমন কিছু করেছিল যার কারণে পয়সা খাইয়ে সবকিছু মুছে দিয়েছে তারা। আর আমার ধারণা ঠিক করে দিয়ে সেরকম কিছু বেরিয়ে আসে। আমার হাত ঠিক কতটা উঁচুতে সেটা এখনো কেউ জানে না, আর কেউ ধারণা করতে পারবে না কোনোদিনও। যাই হোক, সেসব বাদ দিন।
আমি মাটি খুঁড়ে বের করে আনি সব রহস্য। যারা মারা গেছে সেটা তাদের আসল পরিচয় ছিল না, তারা ছদ্মনামে বেঁচে ছিল, কিন্তু বেশি দিন বেঁচে থাকা তাদের ভাগ্যে ছিল না। সবাই ছিল যুবক, আমেরিকাতে পড়াশোনা করতো 4 জন, 4 জনের 2 জন মেয়ে আর 2 জন ছেলে, আর একে অপরকে তারা ভালোবাসতো। এরপর একদিন তাদের কলেজ থেকে পাঠানো হয় মিশরের একটা প্রজেক্টের কারণে। সেখানে গিয়ে তারা এমন কিছু আবিষ্কার করে যার কারণে তাদের মৃত্যু হয় এরকম রহস্যজনকভাবে। আর তারা মিশর থেকে ফিরে আসার পরে নিজেদের পরিচয় রেকর্ড থেকে মুছে দিয়ে নতুন পরিচয় বেঁচে থাকা শুরু করে। তারা একে অপরের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কিন্তু ভালোবাসা তাদের বাধা দেয়। সেই কারণে তারা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে বের করে বিয়ে করে ফেলে, কিন্তু সেটা হয়তো তাদের কোনো শত্রু জেনে যায়, যার কারণে তারা নিজেদের পরিচয় পাল্টে ফেলেছিল। সেই সুযোগ বুঝে তাদের মেরে ফেলে। চেয়ারে হেলান দিয়ে এক নাগারে কথাগুলো বলে থেমে যায় মিস্টার থ্রিলার। আখি তখনও বুঝে উঠতে পারেনি এত কিছু সে কি করে জানতে পারল, কিন্তু সে মিস্টার থ্রিলার নামটার পেছনে থাকা রহস্য ধরে ফেলে। থ্রিলার অর্থ রহস্য, আর মিস্টার থ্রিলার নিজেই একটা রহস্য। তার কথাবার্তার কাজের ধরন সব কিছুই রহস্যজনক। সেই কাজের জন্যই তার নাম মিস্টার থ্রিলার। সেটা আখির বুঝতে বাকি রইল না। সে আর কিছু না ভেবে তাকে প্রশ্ন করল, আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু কার্ডের লেখা আর মিশর আসা সব ঠিক আছে, কিন্তু খুনি পর্যন্ত আমরা পৌঁছাবো কি করে? আর খুনি যে মিশরে আছে সেটা কতটা সত্যি? কথাটা শোনার পর মিস্টার থ্রিলারের মুখে ফুটে ওঠে এক রহস্যজনক হাসি। সে বলে, আমাদের এখন 2টো কাজ। প্রথম কাজ হলো সেই 4 জন যেই কলেজে পড়তো আর সেখান থেকে তাদের কিসের প্রজেক্ট দিয়ে এখানে পাঠানো হয়েছিল সেটা জানতে হবে। আর সেই 4 জন বাদের প্রজেক্ট আরও ছাত্রছাত্রী ছিল, তাদের সাথে কথা বলতে হবে। আর দ্বিতীয় কাজ হলো একটা গাইড খুঁজে বের করতে হবে আমাদের। এরকম করে তো আর বসে থাকতে পারি না ঘরে। কিন্তু সেই সব স্টুডেন্টদের সাথে কথা বলবো কি করে? তারা ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশে, আর তাদের খুঁজে পাবো বা কী করে? আর বাকি থাকলো সেই প্রজেক্ট, সেটা জানা খুব কঠিন নয়। তাদের কলেজে যোগাযোগ করলেই বেরিয়ে আসবে সব কিছু। উত্তেজনার সাথে সাথে বলে ওঠে আখি। মিস্টার থ্রিলার আবারও আগের মতো হেসে জবাব দেয়, সেই সব আমার উপর ছেড়ে দাও। সেই সবাই কে কোথায় আছে সেটা সেই কলেজ থেকে পাওয়া যাবে, আর তাদের ফোন নাম্বারও। সেখান থেকে জানা যাবে সবকিছু। আর আমার লোক 2 দিনের মধ্যে সব খবর আমাকে জানিয়ে দেবে। আর এই 2 দিন আমাদের মিশরটা ভালো করে ঘুরে দেখতে হবে শুধু। আর এখানকার কিছু কেস যদি হাতে পাওয়া যায় মন্দ হয় না। রিসেপশনে বলা আছে একটা গাইডের খোঁজ করা, তারা করে দিবে। কথাটা শেষ না হতেই ফোন বেজে ওঠে তাদের ঘরে। টেলিফোন কানে দিতেই মিস্টার থ্রিলার কিছু বলে। কথা শেষ করে আখির দিকে তাকিয়ে বলে, একটা গাইড খুঁজে পাওয়া গেছে, এখানে আসছে দেখা করতে। আর যদি ভাগ্য ভালো থাকে আজকে থেকেই খোরাখুরি শুরু করে দিতে পারবো। কিছুক্ষণ পরেই দরজাতে ঠক ঠক শব্দ হয়। আখি গিয়ে দরজা খুলে দিতেই হাসি মুখে ভেতরে ঢুকে পড়ে 22-23 বছরের হাসি খুশি এক তরুণী। চোখে মুখে অভিজাত্যের ছায়া। সুন্দরী বললে ভুল হবে, অপ্সরীর মতো দেখতে। হালকা মেকআপ, গালে লাল আভা, মুখের গড়ন অনেকটা মিশরীয়দের মতো, কিন্তু চোখ আর নাকের দিকে তাকালে মনে পড়ে যায় এশীয় মেয়েদের কথা। ভিতরে এসে হাসি মুখে তাদের অভ্যর্থনা জানালো, তারপর নিজের পরিচয় দিল মেয়েটা। তার নাম সালমা কুরেশি। মিশরে একটা ইউনিভার্সিটিতে আর্কিওলজি নিয়ে পড়াশোনা করছে। এখন ছুটি চলছে, তাই পার্ট টাইম গাইডের কাজ করছে। আর সবচেয়ে বড় বিষয় তার ক্ষেত্রে যে সে ছিল আধা বাংলাদেশি। তার মা বাংলাদেশি আর বাবা মিশরের। একটা দুর্ঘটনাতে তার বাবা মা মারা গেছে, তাই সে নিজেই কাজ করে তার নিজের খরচ চালায়। মায়ের কাছ থেকে আধা আধা বাংলা বলা শিখেছে। মিস্টার থ্রিলার আর আখি দুজনেই মোটামুটি খুশি সেই রকম একটা গাইড পেয়ে। কিন্তু আখির কেমন জানি লাগছে মেয়েটাকে, কারণ সে কীরকম একটা করে মিস্টার থ্রিলারের দিকে বারবার তাকাচ্ছিল, আর মিস্টার থ্রিলারও তার দিকে হেসে হেসে কথা বলছিল। কিন্তু তাতে আখির কি? মিস সালমাও খুশি তাদের পেয়ে। তারা বিকেল থেকেই বের হওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা যাবে গ্রেট গির্জাতে। সালমা জানিয়েছে একদিন পুরো ঘুরে দেখেও নাকি সেটা শেষ করা যাবে না। শুধু একদিন কেন, অনেক দিন লাগবে সেটা ভালো করে পুরো ঘুরে দেখতে। তাই বিকেলে শুধু তারা একটা অংশ দেখবে। বিকেল হওয়ার কিছু আগেই বেরিয়ে পড়ে 3 জন। গাড়ির ব্যবস্থা সালমা নিজেই করেছে, আর সেই ড্রাইভ করছে সেটা। কিন্তু পথে যেতে যেতে ঘটে গেল একটা অস্বাভাবিক ঘটনা। হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায় একটা জায়গায়। সামনে এগুতে পারছে না আর গাড়িটা।
কিছু একটা হয়েছে সামনে, রাস্তায় জ্যাম বেঁধে গেছে পুরো। মিস্টার থ্রিলার সামনে এগিয়ে গিয়ে দেখতে চাইলো আসলে হয়েছেটা কি। সাথে সাথে আখিও নেমে যায় তার সামনে গিয়ে দেখে একটা বৃদ্ধ লোক মাটিতে পড়ে আছে, বুকে তার গুলি লেগেছে। আশেপাশের তাকিয়ে দেখছে সেদিকে, কেউ কিছু করছে না, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে বন্দুক হাতে কয়েকজন লোক। স্থানীয় ভাষায় সবাইকে শাসাচ্ছে যাতে কেউ সেই বৃদ্ধকে বা কারা খুন করেছে সেটা না বলে। বৃদ্ধর বুকে লেগেছে গুলি। মিস্টার থ্রিলার একবার সেদিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে নিল, তারপর আখিকে বলল, লোকটাকে বাঁচানো যাবে যদি আর 5 মিনিটের মধ্যে হাসপাতালে ভর্তি করানো যায়, কিন্তু সেটা আর সম্ভব নয়, কারণ সেই লোকগুলো মনে হয় না তাকে বাঁচতে দিবে। বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে আখির অনেক মায়া হলো, কিন্তু মিশরীয় অপরাধী সংগঠন সম্বন্ধে তার কোনো ধারণা নেই, তাই সে আবেগে ভাসছে। মিস্টার থ্রিলারকে সে বারবার চুপ করতে বলে, কিন্তু মিস্টার থ্রিলার চুপচাপ দাঁড়িয়ে আছে। এদিকে সময় চলে যাচ্ছে। হঠাৎ করে আখি একটা অঘটন ঘটিয়ে ফেলে। সে ছুটে চলে যায় সেই লোকটার কাছে, সেখানে গিয়ে তাকে তুলে হাসপাতালে নিতে চায়। আর সেই কাজ দেখে সেই লোকগুলো যারা তাকে গুলি করেছিল তারা অবাক হয়ে যায়। তখন একটা লোক হাসতে হাসতে আবারও বন্দুক উঁচিয়ে ধরে আখির দিকে। এর ঠিক কয়েক মিলিসেকেন্ড পরে কানে আসে বুলেটের শব্দ, মাটিতে লুটিয়ে পড়ে আর একটা দেহ। আজকের পর্বে অনেক কিছুই বুঝতে পেরে গেছেন। আপনারা মনে মনে যেটা ভাবছেন সেটা আমি জানি, আখি বেঁচে আছে, এটাই তো ভাবছেন। এখন দেখা যাক কি হয়। অপেক্ষা করুন পরবর্তী পর্বের।